হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি অমিত দে। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? বেলা থানা অন্তর্গত খিদিরপুর গ্রাম। খিদিরপুর গ্রাম, আচ্ছা। তো আপনি তো চাষাবাদ করেন? হ্যাঁ, আমি নিজেই চাষাবাদ করি। হ্যাঁ, তো কি চাষ করেন? আপনার কতটা জমি আছে আগে একটু শুনে নিই। জমি টোটালটা চাষের উপরে আমার 10 বিঘা প্লাস জমির উপরে চাষ করি আমি। 10 বিঘের উপরে। তো পটল চাষ করেন? হ্যাঁ, বেশি অংশটা আমরা সবজি চাষ করি। আমাদের পটল কি মেন চাষ বলতে গেলেই। কি সবজি চাষ করেন? বর্তমানে এখনকার শীতের শেষে যে সবজিটা, এখন পটল, ভেন্ডি, ঝিঙে এই সমস্তগুলো আছে। আরও কিছু কিছু লাগাচ্ছি নতুন করে আবার। আচ্ছা, আর কি লাগাচ্ছেন? বেগুন লাগিয়েছি। হ্যাঁ, বেগুন লাগিয়েছি। বেগুন এই কিছুদিনের মধ্যেই আবার শুরু হয়ে যাবে নতুন বেগুন। আচ্ছা, তো পটল চাষের উপযুক্ত সময় কোনটা? মানে কোন সময় পটল চাষ করলে ভালো ফসল পাওয়া যায়, মানে ফলনটা ভালো হয়? পটলটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার 1 বছরের ফসল। 1 বছর? পটল চারাটা রোপণ করতে হয় ভাদ্র মাসের দিকে। ভাদ্র মাসে। তারপরে ওটা আস্তে আস্তে লতার জাতীয় জিনিস তো, লতাটা বড় হয় হতে ওটা শীতের টাইমে পুরো লতাটা থেমে যায়, আর বাড়ে না। শীতে বাড়ে না? না। আচ্ছা, এবার শীত শেষ হয়ে যাওয়ার পরে ওই লতাটা তখন আমরা মাচা দিই, মাচার উপরে উঠে যায়। আচ্ছা আচ্ছা। তখন সে মাচার উপরে আস্তে আস্তে এই গরম পড়লে গিয়ে তখন পটলটা ধরবে। মানে এখন যে আমরা পটলগুলো খাবো সেই পটলগুলো ওই ভাদ্র মাসে যেগুলো লাগিয়েছে সেইগুলো এখন হবে, সেগুলো এখন ফলন হচ্ছে। আচ্ছা আচ্ছা, মাটিতেও তো পটল হয়? হ্যাঁ, মাটিতেও হয়। তাই মাচার পটল আর মাটির পটলের মধ্যে পার্থক্য কি? মাচার পটল আর মাটির মধ্যে পার্থক্য এটাই হচ্ছে, মাচার পটলটা আপনার বর্ষাকালে জল জমে গেলে পচে যাওয়ার ভয় থাকবে না। বর্ষাকালে যেটা আমাদের মনে বৃষ্টি হয় বা বেশি বৃষ্টি হয়ে গেল, জমিতে জল দিয়ে গেল অনেক সময়, তখন মাচা পটলটা থেকে যাবে। আচ্ছা, মাটির পটলটা যদি বৃষ্টির জল জমে যায় সেক্ষেত্রে ওটা পচে যায়, অল্প দিনে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কীরকম জমির দরকার এই পটল চাষের জন্য? পটল চাষের জন্য একটু সম্ভবত একটু উঁচু জমি, যেখানে জল জমে না, এরকম জমি হলে ভালো হয়। দোআঁশলা মাটি, যেখানে জল দাঁড়াবে না। দোআঁশলা মাটি যেগুলো। দোআঁশলা মাটি মানে দোআঁশ মাটি যেটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কীটনাশক সারটার কীরকম ব্যবহার করা হয়? কীটনাশক সার বলতে আপনার সার ব্যবহার, সব থেকে ভালো সার, উপযুক্ত সার হচ্ছে আমাদের গোবর সার, যেটা এটা হচ্ছে উপযুক্ত সার। আচ্ছা, তাছাড়া রাসায়নিক সার আমরা ব্যবহার করি, কিন্তু পরিমাণ খুবই কম। রাসায়নিক সার ব্যবহার করেন পরিমাণ কম, কিন্তু গোবর সারটা বেশি ব্যবহার করি। গোবর সার মানে শুধু গোবর সারে মোটামুটি হয়ে যায়? হ্যাঁ, গোবর সার দেওয়ার পরে হয়তো কিছু সময় অল্প স্বল্প দিই, তারপর কীটনাশকটা ব্যবহার করতে হয়। আচ্ছা আচ্ছা। আর ওই যে বড় বড় মোটা যে পটলগুলো হয় ফুল থেকে করে, তো ওটা কি কিভাবে হয় ওইটা? ফুল থেকে যে পটলটা হয় ওটা এই টাইমে যে পটলটা হচ্ছে, এই টাইমে আপনার গরমটা এখনো সম্পূর্ণ পড়েনি, যে কারণে পটলটা দাঁড়িয়ে চাইছে, এবং লাল হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ফুলটা কালে পটলটা দাঁড়িয়ে যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা। এরপরে যখন বর্ষাকাল পড়বে বা বৈশাখ মাস পড়বে, তখন পটলটা অটোমেটিক হবে, তখন আর ফুল ফোটানোর দরকার হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঝিঙে বা ভেন্ডির ক্ষেত্রে তাই যেভাবে পটল চাষ করছেন ওই জমিতেই কি ভেন্ডি হবে, না ভেন্ডির জন্য আলাদা? ভেন্ডির জমি আলাদা, ভেন্ডির জমি একটু নিচু মেটেল মাটি হলে ভালো হয়। মেটেল বলতে এঁটেল মাটিকে আপনারা মেটেল বলেন, তাই তো? হ্যাঁ, এঁটেল মাটিকে মেটেল মাটি বলে। মেটেল মাটিতে ভেন্ডি চাষটা ভালো হয়। আচ্ছা, পটল চাষ 1 বিঘা জমিতে কতটা মতো হবে? এবার ধরুন, পটল চাষের উপরে নির্ভর করে, যাদের ট্রিটমেন্ট একটু বেশি আছে, সমস্ত কিছু টাইম বেশি দেয়, পরিশ্রম বেশি করলে তাদের জমিতে 1 বিঘা জমির উপর অনেক পটল হয়। 1 বিঘা জমিতে অনেক পটল, প্রতিদিনই 50-60 কিলো করে প্রতিদিনই ভাঙা যাবে। 1 বিঘা জমিতে 50-60 কেজি করে বেশিও ভাঙা যাবে। আচ্ছা, তার মধ্যে প্রচুর ফসল, মানে ফলনটা তো প্রচুর। হ্যাঁ, ফলনটা প্রচুর। আচ্ছা, তার মধ্যে আপনার বর্ষাকালে একটু বেশি হয় ফলনটা। হ্যাঁ, ওই কারণে বর্ষাকালে পটলের দামটাও অনেক কমে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যেমন একটু দামটা বেশি। এখন পটল নেই, খুবই অল্প পরিমাণ হচ্ছে। হ্যাঁ, বর্ষাকালে প্রচুর পরিমাণ পটল হয়, যে কারণে দামটাও খুব কমে যায়। আচ্ছা, আর ভেন্ডির ক্ষেত্রে?
ভেন্ডির ক্ষেত্রেও তাই, ভেন্ডি এখন এই কেবল শুরু হচ্ছে, এখন অল্প অল্প ভেন্ডিটা মানে কতদিনের ফসল, মানে লাগানো থেকে? অল্প দিনের ভেন্ডি সারা বছরই হয়, বিভিন্ন রকম ভেন্ডি আছে। এখন যেটা হচ্ছে এটা দেশি ভেন্ডি একদম। আচ্ছা। এই ভেন্ডিটা শুরু হচ্ছে, ভেন্ডিটা আপনার বৈশাখ মাস পর্যন্ত হবে। মানে এখন শুরু হচ্ছে, তাহলে গাছটা লাগানো হয়েছিল কখন? এটা গাছটা লাগানো হয়েছিল আপনার আরো মোটামুটি 45 দিন আগে ধরুন। 45 আজ দিন থেকে আগে 45 গাছ দিন আগে লাগিয়েছে, লাগানো মানে হয়েছে। 45 দিন পর ভেন্ডি হ্যাঁ, তোলা 45 যাবে। দিনে ফুল ফল চলে আসে। তোলা যাবে। তার মানে পটলটা যেমন একটা অনেক দিনের ব্যাপার, ভেন্ডিটা অত না, দিনের না, নয়। না, না। ভেন্ডিটা মোটামুটি 45 দিন, কি সেখানে আমি 2 মাস ধরলাম। বেশি অংশ সবজি আপনার 45 দিনেই ফুল ফল হয়। আচ্ছা, মটরশুঁটি শেষ হয়ে গেল, হ্যাঁ। ওটাও তাই 45 দিনের মাথায় ফুল চলে আসে। ভেন্ডিও বা বেশি অংশ সবজি আপনার ঝিঙেও ঝিঙে, রোপণ করা থেকে 45 দিনের মাথায় ফুল চলে আসবে। ঝিঙেও কি মেটেল মাটিতে হয়? হ্যাঁ, ঝিঙে দুই মাটিতে হয়, মেটেল মাটিতে ভালো হয়, কিন্তু জল জমে গেলে পচে যায়, এটা হচ্ছে মেটেল মাটির সমস্যা। আচ্ছা, মানে তাহলে মানে জল যাতে যে মানে না দাঁড়ায় সেই মতো কি করে সেই ব্যবস্থাটা কি করে না, করবেন? জমি তো উঁচু নিচু জমি তো মাটি আছে, সেই রকম জমিতে সেরকম ভাবে ফসলগুলো লাগাতে হয়। আচ্ছা, যেগুলো ল্যাটা জমি আছে, নিচু জমি জল জমি আছে, সেগুলো হয়তো অনেকে ধান করে, পাট করে। মানে এই সবজিগুলোর ক্ষেত্রে ওই জমি কাজে লাগবে সবজির না। ক্ষেত্রে একটু উঁচু জমি হবে। একটু উঁচু জমি দরকার, যেখানে জল দাঁড়াবে না। জল দাঁড়াবে না। আচ্ছা, না আচ্ছা, এই পটল বা মানে ভেন্ডি বা ঝিঙে যাই হোক, এই গাছগুলো যেহেতু মাচার উপরে হয়, তো এইগুলোর জন্য কি মানে এরকম কোনো ব্যাপার আছে যে আগে ফসল হয়ে গিয়েছে সেই জমিতে লাগালে ভালো, বা নতুন জমিতে, এটা কি রকম, মানে নতুন জমিতেই লাগাবে না আগে একটা ফসল ফলে গেছে তারপর সেই মাটিতে লাগালে ফসল ভালো হয়, এরকম কোনো ব্যাপার আছে? না, যে কোনো ফসল একটা ওঠার পরে সেই জমিকে আবার শোধন করে নিতে হয়। হ্যাঁ, একটা মানে আবার ফসল- লাঙল দিয়ে করতে হ্যাঁ, হবে, লাঙল দিয়ে চাষ দিয়ে তারপর তাকে আবার সার টার দিয়ে, হ্যাঁ, অনেক মাটিটা সময়- তৈরি করতে হয়। অনেক সময় কাঁচ বীজ জাতীয়, যেটা দানা বীজ বলছে, হ্যাঁ, হ্যাঁ, সেগুলো দিয়ে জমিটাকে আবার নতুন করে শোধন করে নিয়ে তারপর একটা সবজি লাগালে যে কোনো আবার ভালো হয় সেটা। সেগুলো ভালো হয়। আর ঝিঙের ক্ষেত্রেও তো তাই বললেন। একই ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। তো ঝিঙের ক্ষেত্রেও কি কীটনাশক মানে ব্যবহার করতে ঝিঙে হয়? কিন্তু কম, ঝিঙের অনেক ক্ষেত্রে কম। কম ব্যবহার করতে হয়। কীটনাশক ব্যবহারও আপনার সবচাইতে বেশি করতে হয়, সেটা হচ্ছে বেগুন। বেগুনে, বেগুনের ক্ষেত্রে প্রচুর পরিমাণ বিষ। হ্যাঁ, বেগুনে তো পোকা হয় বেশি। ওই জন্য প্রচুর পরিমাণ বিষও ব্যবহার করতে হয়। বেগুনে কি দোআঁশ মাটিতে হয় বেগুন? হ্যাঁ, বেগুনটাও মেটেল মাটিতে ভালো হয়। মেটেল মাটিতে ভালো হয়। তাহলে পটলটাই একমাত্র দোআঁশ মাটিতে ভালো হয়, আর তাছাড়া মেটেল মাটিতেই ভালো হয় সবকিছু। মেটেল মাটিতেই সব ভালো হয়। বেগুনের ফলন কিরকম হয়, মানে বেগুনও আপনার ওই যে কতদিনে সব টোটাল, মানে বাজারে যাওয়া, মানে লাগানো বেগুন থেকে লাগানো থেকে বাজার যাওয়া পর্যন্ত 2 মাস, 2 মাস? 7 দিন। আচ্ছা, আচ্ছা। 7 দিন পর ফলন আসবে। এবার সেই ফলনটা আপনাকে ট্রিটমেন্ট, পরিচর্যা করা, বীজ দেওয়া, সেচ বল দেওয়া, এই সমস্ত করে তারপরে বেগুনের ফলন। আচ্ছা, বেগুনে যে ওই এখন বলেন না যে স্প্রে করছে, সেই স্প্রে করে মানে তাহলে বেগুনটা তো আরো খারাপ হয়ে যাবে। বেগুনে যদি পোকা লেগে থাকে, আপনি যদি স্প্রে করেন, স্প্রে না করলে তো পোকা থাকবেই। স্প্রে করলে পোকাটা হয়ে কম যায়, হবে। কম হবে। বেগুনের গায়ে স্প্রে করে না না, গাছে? গাছে, পুরো গাছে। সেক্ষেত্রে তো বেগুনও গাছে ঝুলছে, হ্যাঁ, সেগুলো মানে তো স্প্রে বেগুনের করলে তো গায়েও পড়ছে। বেগুনের গায়ে পড়ছে। আচ্ছা, আচ্ছা। বেগুনের ফলন কিরকম 1 বিঘা জমিতে? বেগুন তো অনেক ফলন হয়, কিন্তু বেগুনের ট্রিটমেন্ট আপনার যদি খুবই ভালোভাবে করা যায়, ঠিক মতন পরিচর্যা করা যায়, তাহলে আপনার কি বেগুনের আছে? হ্যাঁ, আমার বেগুন আছে। বেগুন আমার আছে? পুরানো বেগুন, শীতের বেগুন যেটা ছিল, ওটা এখন শেষ হয়ে গেল। হ্যাঁ। আবার নতুন করে যে তো লাগিয়েছি, শীতের বেগুনটা তার মানে আপনি তার আগে লাগিয়েছেন, শীতে শীতের উঠলো, বেগুনটা আপনার ওই জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে লাগানো হয়। দিয়ে শীতে উঠলো। হ্যাঁ, ওটা পুরো শীতে হয়। শীতের বেগুনটাতে খরচটা কম আছে এবং বীজ খরচা অনেক কম আছে। আচ্ছা, আচ্ছা। শীতের বেগুনগুলো ওগুলো খেতেও সুস্বাদু হয়। ওই যে কোনো বীজ পড়ে না। হ্যাঁ, আর শীতকালে যে বেগুন গাছগুলো লাগিয়েছেন ওগুলো এখন উঠবে। হ্যাঁ, শীতকালে এগুলো লাগিয়েছি, ওগুলোই আপনার চৈত মাস প্রথম থেকেই বেগুনটা ধরে যাবে। এই বেগুনটা পুরোটাই বীজ। এটা পুরোটাই বিষ। পুরোটাই বীজ। তাহলে হিসাব মতো শীতকালে বেগুন খাওয়াই ভালো, এই সময় না খাওয়াই ভালো। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন যেটা করার সেটা হলো যে ভেন্ডি, ঝিঙে, বেগুন বা পটল সবই তো এই মাটিতে হচ্ছে, তো এগুলোর জন্য আলাদা করে আপনাকে কোনো মানে কিছু তৈরি, মানে মাটি যখন লাগাবেন তার আগে কিছুভাবে তৈরি করে নেওয়া বা কিছু জমিটা, হ্যাঁ, জমি তো অবশ্যই শোধন মানে করলে সেটা ভালো কিভাবে হয়। তৈরি করবেন? জমি আপনার সম্ভবত চাষ দেওয়া হয় প্রথম। হ্যাঁ, যেমন একটা কবার জমি- চাষ দিতে হয়? জমির মাটির উপরে নির্ভর করে চাষটা। এখন তো ট্রাক্টরে চাষ হয়, নাঙল কমে গেছে, বেশি অংশ এখন ট্রাক্টরের চাষ। একবার ট্রাক্টরে- ট্রাক্টর দিয়ে চাষ হ্যাঁ, করলে? চাষ দেওয়ার পরে আপনার একটু গোবর সার দিয়ে নিলাম, তারপর আরেকবার চাষ দিয়ে নিলাম, তারপর জমিটা শোধন হয়ে গেল, সেই ক্ষেত্রে তারপর সবজিটা তখন রোপণ করা যাবে। আচ্ছা, তার মানে দুবার চাষ, মানে 2-3-4 চাষ দিতে হয়, দিলে ফসলটা ভালো হয়। 2-3 দিলে ভালো। আর কি কি মানে আপনার কতটা জমি আছে বললেন? আমার 10 বিঘা প্লাস 10 চাষবাস বিঘা। আছে। বেশিরভাগটাই পটল করছেন? পটল আছে আমার, সবজি আছে, সবজি ছাড়া এমনি অন্য চাষও করি আমি। অন্য চাষ বলতে?
অন্য চাষ আরও কিছু আছে, যেমন এবছর কিছুটা একানি চাষ হয়েছে। আচ্ছা আচ্ছা এখানে একটা আলাদা জাতীয় জিনিস, এখানে না বাইরে মার্কেটিং হয় ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি এটা পটল, ঝিঙে, ভেন্ডি আর বেগুন গাজর, এইগুলো মটরশুঁটি, ওগুলো তো ওগুলো শীতকালে শেষ হয়ে গেল, হ্যাঁ, এখনো হ্যাঁ। চলছে মটরশুঁটি বা গাজরটা তো সারা গাজর বছর এখনো পাওয়া চলছে, যায়। ওগুলো শেষের দিকে এখন। এখন সামনে নতুন করে যেগুলো হবে চাল কুমড়ো। হ্যাঁ, মানে মূলত আপনার কাছে যে জমি, মানে আপনি যাই চাষ করছেন সেগুলো বেশিরভাগই মাচার, হ্যাঁ, মাচার বেশি অংশ মাচার। বেশি অংশটাই হ্যাঁ, মাচার। তাছাড়া আমি নিজে ফসলগুলো, ধরুন আমার সবজিগুলো আমি পাইকারি মার্কেটে কম নিয়ে যাই, আমি নিজে হাতে বিক্রি করি। ও মানে আপনি গাছটা লাগাচ্ছেন, সেটাকে যত্ন করে ফসল ফলাচ্ছেন, আবার সেটা আপনি হ্যাঁ, বিক্রি সেটা আমি নিজে করছেন। হাতেই বাহ, বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, আপনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি হ্যাঁ, করেন। পাইকারি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে ওটাতে দাম একটু কম পাওয়া যায়। হ্যাঁ, নিজে হাতে বিক্রি করছি যেহেতু, সেখানে আমার একটু ইনকামটা সুবিধা, বেশি হচ্ছে, হ্যাঁ, লাভের পরিমাণটা বেশি লাভের হচ্ছে। পরিমাণটা বেশি হচ্ছে। তার মানে তো এটাতে আপনি নিজে হাতে তৈরি করছেন, তার আনন্দও যেমন আছে, তেমনি পয়সাটাও আপনি বেশি পাচ্ছেন হ্যাঁ, নিজে হ্যাঁ, হাতে গাছ তৈরি করে। তাছাড়া আমিও পাবলিককে যে দিচ্ছি সেটা অরিজিনালটা দিতে পারছি, ভালো হ্যাঁ, টাটকা সবজি নিয়ে এসে পাবলিককে টাটকা দিতে পারছি সবজি, আমি। হ্যাঁ, টাটকা সবজি তাদেরকে অনেক সময় কমে দিই। হ্যাঁ, একদম একদম। সেই আপনি যেহেতু নিজে হাতে তৈরি করছেন, সেই জন্য এটা আপনি বুঝতে পারবেন, সেই মতো দিচ্ছেন। তো আপনার বাড়িতে আর কে কে আছে? আমার তো ফ্যামিলি আছে, বাবা মা আছে, দিদা আছে, আচ্ছা, স্ত্রী বড়, আছেন, 2 ছেলে আছে। আচ্ছা, তাহলে তো বেশ বড় ফ্যামিলি আপনার। হ্যাঁ, 7-8 জনের ফ্যামিলি। ভালো তো, সবাই একসাথে আছেন। এই যে চাষটা করছেন, চাষ করে জমিতে বিক্রি, মানে জমি থেকে ফসল তুলে আবার আপনি বাজারে বিক্রি বাজারে বিক্রি করছেন, করছি। সবটাই আপনি নিজে করছেন তো? হ্যাঁ, সবটাই নিজে করি, সঙ্গে বাবা সহযোগিতা করেন, আচ্ছা সময় লেবার পার্টি নিতে হয়, আচ্ছা আচ্ছা। তাহলে তাতে যা লাভ হয় তাতে আপনার সংসার মোটামুটি চলে যাচ্ছে। ভালোভাবে বাড়িঘর করছেন এখান থেকে? হ্যাঁ, বাড়ি ঘর হচ্ছে, মোটামুটি চলার মতো হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি একটাই কারণে, যে আপনি যেমন নিজে তৈরি করে নিজে ফসলটাকে উৎপাদন করছেন, করে আবার নিজেই করছেন, এরকম যদি আপনার যদি সুবিধা, এই যে আমাদের এই অনুষ্ঠানটা আরও চাষি ভাইরা শুনছেন, তারাও একটু উদ্বুদ্ধ হবে যে না, তাহলে এরম ভাবেও করা যায়। এখনো যারা হয়তো অনেকেই ভাবছে, প্রত্যেকেরই এটা সুবিধা আছে, হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ন্যায্য যেমন দামটা পাওয়া যায়। ন্যায্য দামটা পাওয়া যায়, কারণ এবং এই ইনকামের, সবজিটা ধরুন আমি নিয়ে গিয়ে পাইকারি বাজারে দিলাম, একটা সবজি হয়তো 10 টাকা কিলো, সেটা পাইকারি বাজারে 20 টাকা কিলো বিক্রি হয়। আমি যদি নিজে হাতে ডাইরেক্ট গিয়ে বিক্রি করি, আমি 15 টাকা কিলো বিক্রি করলে আমার আরো 5 টাকা উৎপাদন আসছে, এবং পাবলিকে 5 টাকা ফেসিলিটি পাচ্ছে। হ্যাঁ, প্লাস জিনিসটাও ভালো পাচ্ছে আপনি জিনিসটা যেহেতু ভালো নিজে হাতে পাচ্ছে। নিজে এ হাতে কারণে আমি করছেন। নিজে হাতে নিজে করে সবজির ব্যবসাটা করছি বলে আমার মোটামুটি এখন, কারণ এই থেকেই তো ধরুন আমার সব, আমার তো অন্য সংসারটা, কিছু নেই, সেইটাই আমি জানতে চাইছি যে আপনি তো এটার উপরেই আপনার সংসার নির্ভরশীল, নির্ভর, আমার চাষবাসের উপর নির্ভরশীল, চাষবাসের উপর হ্যাঁ, নির্ভরশীল। এটার উপরে আমার সমস্ত কিছু চলছে। তারপরে চাষবাসে একটু মনোযোগ দিয়ে খাটাখাটনি করলে ভালো ফল আছে, পাওয়া আছে, যায়, আছে, অবশ্যই ফল আছে। অবশ্যই ভালো পাওয়া যায়। কিছু সময় লস হয়, যেগুলো হয়তো আপনার সবজি, যে কোনো সবজির একটা সিস্টেম হচ্ছে যে আপনার যখন উৎপাদনটা কম তখন মার্কেটিং দাম বেশি। হ্যাঁ এই সবজিটা আবার যখন অটাল হয়ে যাবে, প্রচুর পরিমাণ ধরে যাবে সবারই, তখন তো মার্কেটে খারাপ হবেই। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে সেই টাইমটা সস্তা হয়ে যায়, এর হাই দামও পাওয়া যায়, লো দামও পাওয়া যায়, যে কারণে দুটোই তো মেনে নিতে হয়। না সে তো বটে, ভালো মন্দ সবকিছুই আছে হ্যাঁ, আমাদের। এবার শুধু কম দামটাই আমার দেখলে হবে না, যে কম দাম হয়ে গেল লস হয়ে গেল, অনেক সময় তো দামও পাওয়া যায়। আর আপনি যেহেতু নিজে হাতে করে নিজে হাতে বিক্রি করছেন, মানে আমার আপনার ক্ষেত্রে লাভের একটু পরিমাণটা লাভের বেশি বেশি হয়। হচ্ছে। হ্যাঁ, তো এটা খুব সত্যি কথা। নিজে হাতে তৈরি করে সেই জিনিস আবার বাজারে নিয়ে গিয়ে উনি বিক্রি করছেন, তো এটার যেমন আনন্দ আছে, সত্যি খুবই আনন্দ, তো আবার লাভও আছে। সংসারটা তো ওইভাবেই চলছে, ওইভাবেই বাড়িঘর চলছে। করেছেন, ছেলে মেয়ে পড়াশোনা হ্যাঁ, করাচ্ছেন 2 নিশ্চয়ই। ছেলে পড়াশোনা করাচ্ছি। একদম, তাহলে সত্যি এরম করে আমরা এগিয়ে যেতে পারি, তাই তো? তো অমিত বাবু, আপনার কাছে জেনে নিলাম এই সবজি চাষের কিছু জিনিস, তো সত্যি খুব ভালো লাগলো আপনার কাছে অনেক শুনে। আমরা যেটা সব থেকে ভালো লাগছে যে আপনি নিজে হাতে তৈরি করে নিজে বাজারে গিয়ে বিক্রি করছেন, এটা সবচেয়ে ভালো লাগছে। কারণ এতক্ষণ শুনেছি আরও অনেকের সঙ্গে কথা হয়েছে, ওনারা সবাই আপনার মতন হয়তো গিয়ে করেন না, তো তাদের লাভের পরিমাণটা একটু কম থাকছে, আপনারটা বেশি। কম হবে। আপনার আরও ভালো হোক। আমরা সকলে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে, শ্রোতা বন্ধু ও কৃষক বন্ধুদের পক্ষ থেকে আপনার কাছে এই সবজি চাষের জন্য যে অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন, সেটা অবশ্যই আমাদের পক্ষেও খুব লাভজনক হলো। অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আরও 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 ফসল ফলিয়ে সবাইকে আরও ফ্রেশ ফসলগুলো দিন। অবশ্যই মার্কেটিং করবো, আমি চেষ্টা করব যে আরো অনেক বেশি ফলন করব এবং নিয়ে এসে আমি এবং সাধারণত আরো কম দামে ভালো সবজি পরিবেশন করার আমি চেষ্টা করব। আমাদের এই আকাশবাণীর মাধ্যমে আপনার কথা শুনে তো সবাই উপকৃত হলোই, এবং আরও যারা আছেন তারাও উপকৃত হবে। আপনার কাছে সাহায্য চাইলে অবশ্যই আপনি সাহায্য করবেন, এই আশা রাখবো। অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान
संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। বাঁকা চোখের চাহনিতে, বাঁকা চোখের চাহনিতে বুকে মারলি তীর গিয়া, হায় হায় বুকে মারলি তীর গিয়া, হায় বুকে মারলি তীর গিয়া। ও বন্ধু আমায় করলাই কি, তোমার প্রেমের ফান্দ জড়াইলাই। ও বন্ধু আমায় করলাই কি, বাঁকা চোখের চাহনিতে, বাঁকা চোখের চাহনিতে বুকে মারলি তীর দিয়া, হায় বুকে মারলি তীর দিয়া, হায় বুকে মারলি তীর দিয়া। ও বন্ধু আমায় করলাই কি, তোমার প্রেমের ফান্দ জড়াইলাই। ও বন্ধু আমায় করলাই কি। ছিলাম ঘরে একা বসে, কোথা থেকে আসিয়া, ছিলাম ঘরে একা বসে, কোথা থেকে আসিয়া। মনটাই আমার চুরি করে, মনটাই আমার চুরি করে তুমি গেলে চলিয়া। ও বন্ধু আমায় করলাই কি, তোমার প্রেমের ফান্দ জড়াইলাই। ও বন্ধু আমায় করলাই কি। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এরপর শুনবো স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি খড়গ্রাম ব্লকের নগর গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে, মৎস্য কৃষক ভাইকে, মাছ চাষ করেন যিনি। তার মাছ চাষের অভিজ্ঞতার কথা শুনবো। আসুন তার আগে আমরা একটু পরিচয় করে নিই। কী নাম আপনার? ইন্দ্রজিৎ হালদার। ইন্দ্রজিৎ হালদার। বয়স কত? বয়স 30। 30 বছর। তোমার জলা কতটা আছে? জলা আপনার সব রকমই আছে। সব রকম বলতে? কোনোটা ছোট, কোনোটা বড়। মানে পুকুর? পুকুর, ছোট পুকুর, বড় পুকুর, মানে এক একটা পুকুর কত করে মোটামুটি? 4 বিঘে। 4 বিঘে। টোটাল কত আছে? টোটাল আপনার 40 বিঘে। 40 বিঘে। তো এটা কি সবটাই কি নিজের নাকি? না, নিজের না। তাহলে এটা কি লিজে? লিজে নেওয়া। তো লিজে কিভাবে পয়সা দাও? পয়সা ওদেরকে বছর সার পয়সা দিতে হয় আমাদেরকে। বছরে? তাও মোটামুটি কীরকম এক একটা পুকুরে দিতে হয়? এক একটা পুকুরে আপনার কোনোটা 30,000, কোনোটা 40,000। মানে এটা পুকুর অনুযায়ী নাকি? পুকুর অনুযায়ী। পুকুর অনুযায়ী। তো পুকুরে কি সারা বছর জল থাকে? কোনো পুকুরে থাকে, কোনো পুকুরে থাকে না। তো এই সময় কি পুকুরটা কি সংস্কার কিছু করো?
পুকুরটা সংস্কার করে মানে জল শুকিয়ে গেলে সে পাকটা কি তুলে ফেলো না কি করো? না। কিভাবে সংস্কার করো? ওটাকে মহুয়া খোল দিয়ে পুনরায় আবার করি। না, জলটা যখন শুকিয়ে যায় তখন কি করো? পুকুরটা ফেটে ফেটে গিয়ে মাটিটা ফেটে চৌচির হয়ে গেল, তারপরে আপনার পুনরায় জল ভরলাম। তো করো না, ওটাকে আর তুলে ফেলে দাও না পাকটাকে? না। আচ্ছা, ওটা জল ভরার পর আপনার ওতে আপনার মহুয়া খোল দিয়ে দিয়ে আবার জল ভরলে ওটা কি ডিপ থেকে জল ভরলে? হ্যাঁ, ডিপ থেকে জল ভরে ওটাকে মহুয়া খোল দিয়ে 15 দিন পর অল্প কিছু মাছ ওর মধ্যে ছেড়ে দিয়ে ওকে জাল টেনে দেখতে হয়। জাল টেনে দেখার পর দেখা যাচ্ছে যে মাছটা টিকে গেছে, তখন ওতে আমরা পুনরায় মাছ দিই। মাছ ছাড়ো। তো মোটামুটি কত বছর ধরে এরকম মাছ চাষ করে আসছো? আমি ইদানিং বছর 3 থেকে করছি। এর আগে আমার বাবা করতো। মানে এখনো আমার বাবাই করে। মানে এখনো সঙ্গেই রয়েছে, বাবার সঙ্গেই তুমি মাছ চাষটা করো, তাই তো? একসঙ্গেই করো? একসঙ্গে করো। তো মোটামুটি তোমার বাবা তো অনেক দিন ধরেই করে আসছে নাকি? বাবা প্রায় 60 বছর বয়স। আপনার বাবা প্রায় 20 বছর বয়স থেকে করছে। 20 বছর, মানে বাবার বেশ অভিজ্ঞতা আছে। আচ্ছা, তুমি যে মাছ চাষে আসলে তো তার জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছো? না, প্রশিক্ষণ নেওনি, মানে বাবার সঙ্গে যা শিখেছি বাবার কাছ থেকেই শিখেছো। তো কি মাছ চাষ করো? আপনার রুই, কাতলা। না, এগুলো তো মানে ডিম পোনা করো না ধানি পোনা করো? ডিম পোনাটাকে ডিম পোনাও করি। হ্যাঁ, তারপর আপনার ওকে আস্তে আস্তে বড় করে তখন নিজের পুকুরে ঘানি পোনা করি, নিজের পুকুরে দিই। আপনার আদার্স অন্যজনকে বিক্রি করা হয় আমাদের। ওইগুলো বিক্রি করো? চারাও বিক্রি করো। ওই চারাটা আবার অন্য পুকুরেও বড় করো? অন্য পুকুরেও বড় করো। তো ওই যে ডিম পোনা কি কিনে আনো না কোনো হ্যাচারি থেকে? হ্যাচারি থেকে কিনে আনি। কিনে আনো? আমরা নিয়ে আসি আপনার জীবন্তী থেকে নিয়ে আসো। নিয়ে এসে তোমরা ওটাকে ধানি পোনা করো, পুকুরে ফেলে ধানি পোনা করি, দিয়ে তারপরে কিছু বিক্রি করো, কিছু আবার কিছু নিজের পুকুরে ফেলো। তো মোটামুটি কোন সময়ে ফেলো? আপনার ডিম দেওয়াটা হয়েছে চৈত্র মাসের শেষের দিকে। তারপরে নিয়ে এসে চৈত্র মাসের শেষের দিকে এনে পুকুরে দেওয়ার পর ওকে 4 দিন 5 দিন পরে তখন ওকে আস্তে আস্তে টান দিয়ে ওকে তখন দেখা যাবে ছোট 1 কড়ি মতন দেখা যাবে। মানে যখন দেখা যায় ওটাকে, তখন ওটা আমরা গুঁড়ো খোল ওর মধ্যে ব্যবহার করি খাওয়ার জন্য। গুঁড়ো খোল আর ময়দা একসঙ্গে মিক্স করে কি এমনি জলে ছিটিয়ে মিক্স করে ওটা জলের মধ্যে ছড়িয়ে দিই। আচ্ছা, তারপর দিয়ে আস্তে আস্তে ওগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। একটু বড় হয় মানে কতটা হয়? আপনার না, 1 গিট থেকে একটু কম। 1 গিট থেকে একটু কম। ওটাকে হয়তো বিক্রি করলাম, না হলে নিজের পুকুরে নিয়ে ফেলে দিলাম। বিক্রি যদি না হয় তাহলে নিজের পুকুরে ফেলে দিলে। আচ্ছা, তারপরে আবার ওতে পুনরায় আবার ডিম দেওয়ার চেষ্টা করি। মানে রোটেশনে থাকে নাকি? রোটেশনে থাকে। তারপর এই যে মাছটা ফেলার পর কতদিন পরে ওটা তোলো মাছটা? আপনার ডিমটা না চারাপোনাটা? চারাপোনাটা বড় করে যখন একটু বড় করে ম্যাক্সিমাম আপনার 1.5 মাস পর। 1.5 মাস পরে তারপরে বিক্রি করতে থাকি, বাজারজাত করতে থাকি। তখন মোটামুটি কত হয়? তখন আপনার 100 গ্রাম কি 150 গ্রাম, 100-150 গ্রাম মতন। কি ফেলো রুই কাতলা ছাড়া আর কি? আপনার রুই কাতলা মৃগেল এই যেগুলো আপনার চলতি সেগুলোই। আর অন্য কিছু না, আদার্স অন্য কিছু করি না। সিলভার কাপ বা সিলভার কাপ, রুই কাতলা, সিলভার কাপ, ব্রিগেড, গ্রাস কাপ, মানে এগুলোই ফেলো? এগুলোই ফেলো। এটা কি কোনো পার্সেন্টেজে ফেলো যে এটা এত পিস ফেলতে হয়, এটা এত পিস ফেলতে হয়, কাতলাটা কম ফেলতে হয়, বা রুই পোনা বেশি ফেলতে হয়, সিলভার কাপ বেশি ফেলতে হয়? না, অতটা আমাদের অভিজ্ঞতা নেই। ওটা কোনো আমরা যেটুকু বাবার কাছ থেকে শিখেছি সেটুকুই। হয়তো আপনার একটা 4 বিঘে জলের মধ্যে হয়তো 10 কিলো সিলভার কাপ দিলাম, 20 কিলো 2 মিলিয়ে মিক্স একদম রুই কাতলা, তারপর আপনার মৃগেল সব মিলিয়ে হয়তো 40 কিলো দিলাম, কি 50 কিলো দিলাম, সব একসঙ্গে। হ্যাঁ, সব একসঙ্গে থাকে। মোটামুটি বিঘা প্রতি কত করে ফেলো? বিঘা প্রতি আপনার ঠিক নেই আমাদের। কোনো পুকুরে 40 কিলো দিই, কোনো পুকুরে 50 কিলো দিই। যেটা দেখি আপনার পুকুর খুব ভালো পুকুর, সেটাতে হয় 50 কিলো কি 60 কিলো দিয়ে দিই। তারপর আস্তে আস্তে ওগুলো বড় হয়।
তোমার খাবারটা দেওয়ার তো প্রয়োজন আছে। খাবার দেওয়ার প্রয়োজন আছে। খাবার দাও? খাবার দেওয়া বলতে আপনার গুটি খাবার পাওয়া যায়, কিনে নিয়ে আসো নাকি? ওটা কিনে নিয়ে আসি। আচ্ছা, কিনে নিয়ে এসে ওটা দিই। ওটা দাও ওটা? ওটা আপনার এক বস্তাতে 40 কিলো থাকে। ওর সঙ্গে খোল মিক্স করি, রাইস ব্রান মিক্স করি, যে আপনার রাইস মিলের গুঁড়ো বলছে ওটা, ওর সঙ্গে কিছু আটা দিয়ে একসঙ্গে মিক্স করে আপনার জলে ছড়িয়ে দিই। জলে ছড়িয়ে দাও। বেশ, তোমার মাছ চাষ সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, যারা শ্রোতা বন্ধু রয়েছে, তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।